স্নেহের ছাত্ররা, আজকে আমরা সবাই একটি বিশেষ দিনে ভার্চুয়ালি মিট করছি। আজকের দিনটি হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী। আজ 26শে সেপ্টেম্বর। আজ থেকে ঠিক 200 বছর আগে, অর্থাৎ 1820 সালের ঠিক আজকের দিনেই 26শে সেপ্টেম্বর এই মহাপ্রাণের জন্ম। তো চলো আজকে আমরা ওনার সম্পর্কে কিছু জানি। প্রথম পর্বে আমি যেটুকু তোমাদের বলবো সেটা হয়তো তোমরা অনেকেই জানো, অর্থাৎ কোথায় তার জন্ম এবং তার পড়াশোনা, তার সমাজ সংস্কার এবং তার কর্মজীবন। আর দ্বিতীয় পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগরের তার জীবনের শেষ 32টা বছরের যে সময়কালটাকে অনেকে বলে থাকেন যে তার অবরোহণের কাল। বিভিন্নভাবে তিনি বাধা পেয়েছেন, ব্যথিত হয়েছেন, কখনো তার নিকটজনের কাছে, কখনো তার বন্ধুর কাছে, কখনো বা প্রশাসনের কাছ থেকে, এবং অভিমানে যেন কিছুটা নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছেন। তো সেই পর্বটা নিয়েও আমি কিছুটা আলোকপাত করব। এই অংশটা হয়তো তোমরা খুব একটা বেশি তোমাদের জানা নেই, এই কারণে সেই অংশটাও আমরা আলোচনা করব। 19 শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। শুধু সংস্কৃত নয়, বাংলা ও ইংরেজিতেও তার ছিল অগাধ পাণ্ডিত্য। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। মাত্র 5 বছর বয়সে তাকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় পাঠানো হয়, কিন্তু সেখানে শিক্ষকরা বিদ্যাদানের চেয়ে শাস্তিদানেই যেন অধিক আনন্দ পেতেন। সেজন্য রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র। তার চোখে কালীকান্ত ছিলেন এক আদর্শ শিক্ষক। কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। 1828 সালের ডিসেম্বর মাসে তাকে কলকাতায় একটি পাঠশালায় এবং 1829 সালের জুন মাসে সংস্কৃত কলেজে ভর্তি করানো হয়। সংস্কৃত কলেজে তার মেধা ও মননের চূড়ান্ত বিকাশ ঘটে। 1839 সালে জ্ঞান চর্চায় তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরে তিনি 2 বছর ওই কলেজে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, তর্ক, জ্যোতির্বিজ্ঞান, হিন্দু আইন, ইংরাজি ইত্যাদি বিভিন্ন বিষয় অধ্যয়ন করেন। ছাত্র জীবনে প্রতি বছরই তিনি বৃত্তি এবং বই ও আর্থিক পুরস্কার লাভ করেছিলেন। 1841 সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজ ত্যাগ করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান শিক্ষকের পদ লাভ করেন। 1846 সালে সংস্কৃত কলেজে সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ওই কলেজের শিক্ষকদের রক্ষণশীল মনোভাবের কারণে 1847 সালের জুলাই মাসে তিনি সংস্কৃত কলেজের কাজে ইস্তফা দেন। 1849 সালে মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে রচনা করেন বাংলার ইতিহাসের দ্বিতীয় ভাগ এই গ্রন্থকার। ওই বছরই 1 মার্চ 5,000 টাকা জামিনে মাসিক 80 টাকা বেতনে ফোর্ট উইলিয়াম কলেজে হেড রাইটার ও কোষাধ্যক্ষ পদ গ্রহণ করেন। বন্ধু ও হিতৈষীদের সহযোগিতায় সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যে স্থাপন করেন সব শুভকরী সভা। 1850 সালে তিনি সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক পদ লাভ করেন এবং পরে ওই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। 1874
সালে প্রকাশিত হয় বর্ণপরিচয় গ্রন্থের 53তম সংস্করণ। বাংলার বর্ণশিক্ষার জগতে 1855 সালে প্রকাশিত বইটি সার্ধশত বছর পরের আজ সমান জনপ্রিয়। 1850 সালের আগস্ট মাসে মদনমোহন তর্কালঙ্কারের সহযোগিতায় সব শুভকরী পত্রিকা প্রকাশ করেন। এর প্রথম সংখ্যায় বাল্য বিবাহের দোষ নামে একটি বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়। 1853 সালে জন্মভূমি বীরসিংহ গ্রামে স্থাপন করেন অবৈতনিক বিদ্যালয়। 1854 সালে জানুয়ারি মাসে ইংরেজ সিভিলিয়ানদের প্রাচ্য ভাষা শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে বোর্ড অফ এক্সামিনার্স গঠিত হলে তার সদস্য মনোনীত হন এ বিদ্যাসাগর। 1854 সালে চার্লস উডের শিক্ষা সনদ গৃহীত হওয়ার পর সরকার গ্রামীণ এলাকায় শিক্ষা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে 1855 সালের মে মাসে বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদের অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়। আর তখনই তিনি নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2 বছরের মধ্যে তিনি 20টি স্কুল স্থাপন করেন। এছাড়া তিনি এসব স্কুলে পড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নর্মাল স্কুল স্থাপন করেন। তিনি নিজ গ্রামে নিজ খরচে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। 1855 সালের জানুয়ারি মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে প্রস্তাব নিয়ে একটি পুস্তক প্রথম প্রকাশিত হয়। 1856 সালের 14 জানুয়ারি মেদিনীপুরের পঞ্চম বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন। আর ওই বছরই 16 জুলাই অর্থাৎ 1856 সালের 16 জুলাই বিধবা বিবাহ আইন সম্মত হয়। ওই বছর 7 ডিসেম্বর কলকাতায় প্রথম বিধবা বিবাহ দেওয়া হয়। 1857 সালের 24 জানুয়ারি স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য তথা ফেলো মনোনীত হন বিদ্যাসাগর মহাশয়। 1857 সালের নভেম্বর থেকে 1858 সালের মে মাস পর্যন্ত সমগ্র দক্ষিণবঙ্গে বিদ্যাসাগর প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। 1861 সালে এপ্রিলে কলকাতা ট্রেনিং স্কুলের সম্পাদক মনোনীত হন বিদ্যাসাগর। এই বছর ডিসেম্বরে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার পরিচালন ভার তিনি নিজের কাঁধে তুলে নেন। আবার 1862 সালে কৃষ্ণদাস পালকে এই পত্রিকার সম্পাদক নিযুক্ত করেন বিদ্যাসাগর। ওই বছর মাইকেল মধুসূদন দত্ত তাকে উৎসর্গ করে স্বরচিত বীরঙ্গনা কাব্য। 1863 সালে সরকার তাকে ওয়ার্ডস ইনস্টিটিউশনের পরিদর্শক নিযুক্ত করেন। 1870 সালে জানুয়ারি মাসে ডক্টর মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞান সভায় 1000 টাকা দান করেন বিদ্যাসাগর। 1872 সালের 15 জুন হিন্দু বিধবাদের সাহায্যার্থে হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড নামে একটি জনহিতকর অর্থনৈতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। 1874 সালে মাত্র 1 বছরেই ফার্স্ট আর্টস পরীক্ষায় মেট্রোপলিটন কলেজ গণনা অনুসারে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 1880 সালের 1 জানুয়ারি বিদ্যাসাগর মহাশয় সিআইই উপাধি পান। 1887 সালে মেট্রোপলিটন কলেজ স্থানান্তরিত হয়। বাংলা নবজাগরণের অন্যতম এই পুরোধা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন 1891 সালের 29 জুলাই। এবার আমি তোমাদের বিদ্যাসাগর মহাশয়ের জীবনের শেষ 32 বছর, যেটা তার অবরোহণের কাল বলে অনেকে মনে করছেন, সেই সম্পর্কে দু একটা কথা আমি তোমাদের বলবো। এই অংশটা অনেকেই হয়তো তোমরা সেভাবে জানো না। আবার এখানে একটুখানি সালতামামি দিয়েই বলতে হবে।
সাল 1875, তারিখ 31শে মে। অভিমানে ক্ষতবিক্ষত একজন আর্মহার্ট স্ট্রিটের 63 নম্বর বাড়িতে দোতলার একটি ঘরে বসে গভীর রাতে নিজের হাতে লিখছেন তার ইচ্ছাপত্র বা উইল। তাকে শুধু তার একমাত্র পুত্র বা পরিবার আহত করেনি, তাকে রক্তাক্ত করেছে তথাকথিত শিক্ষিত সমাজ, ইংরেজ শাসক, সেই শাসকদের করুণালোভী জমিদার শ্রেণীর বাবু সম্প্রদায়, এমনকি তার পরম আরাধ্যা জননী। মাত্র 55 বছর বয়সেই তিনি এই উইলটি লিখেছিলেন। 25টি অনুচ্ছেদে সম্পূর্ণ এই উইল, যাতে রয়েছে তার নিজের সম্পত্তির তালিকা, 45 জন নরনারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেবার নির্দেশ, যার মধ্যে 26 জন ছিলেন তার অনাত্মীয়। এছাড়াও ব্যবস্থা আছে দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়ের জন্য। তবে সব থেকে বিস্ময়কর অনুচ্ছেদ হলো এই উইলের একদম শেষ পরিচ্ছেদ, অর্থাৎ 25 নম্বর অনুচ্ছেদ। এখানে তিনি লিখছেন, আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায়, যার পর্নাই যথেচ্ছাচারী ও কুপদগামী, এজন্য ও অন্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি। এই হেতু বশত বৃত্তি নির্বন্ধ স্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে এবং এই হেতুবশত তিনি 24 ধারা নির্দিষ্ট ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকিলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রের কার্যদর্শী নিযুক্ত হইতে পারবেন না। 5 পুত্রকন্যার মধ্যে নারায়ণচন্দ্র জ্যেষ্ঠ ও একমাত্র পুত্র। তাকে সবকিছু থেকে বঞ্চিত করার পেছনে ছিল গভীর বেদনা, কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে এটা কিন্তু কোনো হঠকারিতা ছিল না তার। এই উইল লেখার পর বিদ্যাসাগর আরো প্রায় 16 বছর বেঁচে ছিলেন, কিন্তু উইলের একটি শব্দও তিনি পরিবর্তন করেন। বিদ্যাসাগরের 70 বছরের জীবনের অবরোহণ কাল ছিল তার শেষ 32 বছর, যার মধ্যে উপরোক্ত যে উইলটির কথা আমি একটু আগেই বললাম, সেটি ছিল এই সময়ের মধ্যবিন্দুতে রচনা। এই অবরোহণকালে ভিড় করে এসেছে বন্ধু মৃত্যু, বন্ধু বিচ্ছেদ, আত্মীয় বিচ্ছেদ, প্রিয় কন্যাদের বৈধব্য, অর্থাভাব, এমনকি যে পিতামাতার প্রতি তার ভক্তি ছিল প্রবাদ প্রতিম, সেই পিতামাতার সঙ্গেও গভীর মনান্তর হয় এই সময়কালে। এর শুরু 1858 সালের নভেম্বরে, যখন বিদ্যাসাগর পদত্যাগ করলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ থেকে। 38 বছরের যুবকের উদ্যম নিয়ে যখন তিনি শিক্ষা ও সমাজ সংস্কারের কাজে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করতে চেয়েছেন, ঠিক তখনই প্রতিপত্তি ও স্বাচ্ছন্দ্যের সিংহাসন থেকে তাকে নেমে আসতে হয়েছে। বোধহয় তার জীবনের নৈরাশ্যের শুরু সেদিন থেকেই। এই উইল লেখার 1 বছর আগেই, অর্থাৎ 1874-এ বিদ্যাসাগর নির্দেশ দিয়েছিলেন নারায়ণ যেন তার বাড়িতে প্রবেশ না করে। নারায়ণ হলো তার জ্যেষ্ঠ পুত্র। তারও 2 বছর আগে নারায়ণের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হলো বলে তিনি ঘোষণা করে দিয়েছিলেন। অথচ 1870 সালে নিজের সমস্ত পরিবার পরিজন, স্ত্রী ও নিজের মায়ের মতের বিরুদ্ধে দাঁড়িয়ে নারায়ণের বিয়ে দিয়েছিলেন বিধবা কন্যা ভবসুন্দরীর সঙ্গে। 32 বছরের ওই দীর্ঘ সময়ে 2টি ঘটনা বিদ্যাসাগরকে কিছুটা আনন্দ দিয়েছিল। তার একটি হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা এবং তার পূর্ণ বিকাশ, আর তার ছেলের অর্থাৎ নারায়ণের বিয়ে। নারায়ণচন্দ্র বেশি দূর পড়াশোনা করেননি। তার পড়াশোনা শেষ হয়ে যায় গ্রামের পাঠশালাতেই। ঈশ্বরচন্দ্রের 2 ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র পরপর 2 বছরে কলেরা রোগে মারা যান কলকাতায়। হরিশ্চন্দ্র মারা যাওয়ার পরেই ঠাকুরদাস ঘোষণা করে দিলেন যে পৌত্র নারায়ণকে তিনি আর কখনোই কলকাতায় পাঠাবেন না। এই ব্যবস্থা কার্যকর হলো তার পুত্র ঈশানচন্দ্রের বেলাতেও। বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবীও থাকতেন গ্রামের বাড়িতে।
বাবাকে অনেক বুঝিয়েও এই গো ভাঙাতে পারলেন না ঈশ্বরচন্দ্র। 16 বছর বয়সেও নারায়ণ আটকে থাকলেন গ্রামের পাঠশালায়। স্নেহন্ধ পিতামহের অতিরিক্ত প্রশ্রয় যে ছেলে ঠিক মতন মানুষ হচ্ছে না, তা কিন্তু বিদ্যাসাগরের চোখ এড়ায়নি। প্রচন্ড ক্ষোভে একবার তিনি ঠাকুরদাসকে অর্থাৎ তার পিতাকে বলেছিলেন, আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন, তথাপি আপনি লোকের নিকট কিরূপে আপনাকে নিরামিষাসী বলিয়া পরিচয় দেন। এরপর কোনো এক সময়ে নারায়ণকে তিনি একরকম জোর করেই কলকাতায় নিয়ে এসে সংস্কৃত কলেজের বিদ্যালয় বিভাগে ভর্তি করে দেন। কিন্তু নারায়ণ সেখানে পড়েছিলেন মাত্র কয়েক মাস। কিছুদিন পরেই পালিয়ে গ্রামে ফিরে যান। বিদ্যাসাগর একটি প্রেস ও বুক ডিপোজিটরি করেছিলেন, যার নাম সংস্কৃত মুদ্রণ যন্ত্র। নিজে প্রচন্ড ব্যস্ত বিধবা বিবাহ ও নানা রকম সংস্কারের কাজে। বই লিখেছেন, রয়েছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন ও অন্যান্য বিদ্যালয়ের দায়িত্ব। কাজেই প্রেস ও ডিপোজিটরির কাজ নিজে দেখার সুযোগ পান কমই। বেতনভোগী কর্মচারীরা সেই সুযোগ পূর্ণ মাত্রায় গ্রহণ করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে তিনি ঋণে জর্জর বিধবা বিবাহ দিতে গিয়ে তখনও পর্যন্ত প্রায় 60 জন বিধবার বিবাহে খরচ করে ফেলেছেন প্রায় 82,000 টাকা। ঋণের আরেকটি কারণ হলো 1866-67 সালে দুর্ভিক্ষের সময় বীরসিংহ ও বর্ধমানে নিজের খরচে খোলা অন্নসত্র। 1869 সালে মাত্র 8,000 টাকায় প্রেসের 2/3 বিক্রি করে দিলেন দুজনকে। বুক ডিপোজিটরি দান করে দিলেন কৃষ্ণনগরের ব্রজনাথ মুখোপাধ্যায়কে। তখন তার মন যে অত্যন্ত বিক্ষিপ্ত তা বোঝাই যায়। এদিকে শরীরও গেছে ভেঙে। 1866 সালের শেষ দিকে এক বিদেশিনী শিক্ষাপ্রতি মিস মেরি কার্পেন্টার বিলেত থেকে কলকাতায় এসেছিলেন। লন্ডনে এই মিস কার্পেন্টারের বাবার কাছে আতিথ্য গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। মেরি এদেশের স্ত্রী শিক্ষা নিয়ে খুবই আগ্রহী। বেথুন স্কুলে পরিচয় হলো বিদ্যাসাগরের সঙ্গে। বিদ্যাসাগরকে সঙ্গে নিয়েই বিভিন্ন স্কুল ঘুরে দেখতে লাগলেন তিনি। 1866 সালের 16 ডিসেম্বর উত্তরপাড়ায় মেয়েদের একটি স্কুল দেখে ফিরছেন বিদ্যাসাগর। অন্য গাড়িতে আছেন মেরি, ডিপিআই অ্যাটকিনসন এবং ইন্সপেক্টর অফ স্কুলস উড্র সাহেব। পালি স্টেশনের কাছে যে গাড়িতে বিদ্যাসাগর ছিলেন সেটি হঠাৎ উল্টে গেল। ছিটকে পড়ে প্রচন্ড আঘাত লাগলো, অজ্ঞান হয়ে গেলেন তিনি। মিস কার্পেন্টার পথের মধ্যে বসে কোলে তুলে নিলেন অচেতন বিদ্যাসাগরের মাথা। কলকাতায় আনা হলে ডক্টর মহেন্দ্র সরকার জানালেন লিভারে প্রচন্ড আঘাত লেগেছে ও অ্যাবসেস দেখা দিয়েছে। দীর্ঘ চিকিৎসার পর ব্যথা কিছুটা কমলেও কোনোদিনই সেভাবে আর সুস্থ হননি তিনি। 1891 সালে তার মৃত্যুর কারণ হিসাবেও লেখা হয়েছিল লিভার ক্যান্সারের কথা। তবে কলম বা কাজ থেমে থাকেনি কোনোটাই। 1869 সালে প্রকাশিত হলো ভ্রান্তিবিলাস। মাত্র 15 দিনে লেখার সময় দিয়েছেন প্রতিদিন মাত্র 15 মিনিট। 1870 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে তৈরি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। সেখানে 1000 টাকা দান করলেন বিদ্যাসাগর। পুত্র নারায়ণের সঙ্গে 16 বছরের বিধবা কন্যা ভবসুন্দরীর বিয়ে দিলেন 11 আগস্ট 1870 সালে নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে। স্ত্রী বা মা কেউই সমর্থন করেননি এই বিয়ে। বিয়ে হলো মির্জাপুর স্ট্রিটে কালীচরণ ঘোষের বাড়িতে। নারায়ণের মা বা ঠাকুমা কেউই কিন্তু এই বিয়েতে আসেন। নববধূকে বরণ করলেন তারানাথ তর্ক বাচস্পতির স্ত্রী। অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বিদ্যাসাগর। তখনও তিনি জানতেন না এই পুত্রকে মাত্র 2 বছরের মধ্যে ত্যাগ করতে বাধ্য হবেন তিনি। আর এই পুত্র বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই কার্যত পত্নী বিচ্ছেদ ঘটেছিল এই মানুষটির। পুত্রের প্রতি অনমনীয় মনোভাব মানতে পারেননি তিনি। দীনময়ী দেবী মারা যান বিদ্যাসাগরের আগে। বিদ্যাসাগর সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু নিজে বীরসিংহে শ্রাদ্ধ বাসরে কিন্তু যাননি। 1870
এই বছরই ভগবতী দেবী কাশীবাসী হন। বিদ্যাসাগরের সঙ্গে একবার দেখা হয়েছিল যখন বিদ্যাসাগর বাবা ও মাকে দেখতে আসেন কাশীতে। 1871 সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান বিদ্যাসাগরের মা ভগবতী দেবী। কলকাতায় সে খবর পেয়ে শোকে শিশুর মতো অধীর হয়ে পড়েছিলেন ঈশ্বরচন্দ্র। বিধবা বিবাহ সংগঠিত করতে গিয়ে বারবার প্রতারিত হয়ে পরম শহীদ দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখেছিলেন, আমাদের দেশের লোক এত অসার ও অপদার্থ বলিয়া পূর্বে জানিলে আমি কখনোই বিধবা বিবাহ বিষয়ে হস্তক্ষেপ করিতাম না। জামতারা ও মধুপুরের মাঝে ছোট্ট স্টেশন কর্মাটার, সেখানে মূলত সাঁওতালদের বাস। একটু শান্তি পাওয়ার জন্য এখানে একটি বাড়ি করেছিলেন বিদ্যাসাগর। এইসব সরল প্রাণবন্ত মানুষের মাঝে কিছুটা শান্তিও পেয়েছিলেন। বিদেশ থেকে হোমিওপ্যাথির বই আনিয়ে তা পড়ে তাদের চিকিৎসাও করতেন তিনি। 1879 ফেব্রুয়ারিতে তার সৃষ্ট মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিএ পড়ানোর অনুমতি পেয়ে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হলো। এদেশে সম্পূর্ণ বেসরকারি পরিচালনায় এটি প্রথম ডিগ্রি কলেজ এবং এটিকেই বলা যেতে পারে বিদ্যাসাগরের জীবনের শেষ বড় সাফল্য, যা ছিল অনেক অন্ধকারের মধ্যে একটু আলোর মতো। শরীরের অবস্থা খুবই খারাপ, তাই কলকাতার বাদুরবাগানের বাড়ি ছেড়ে তিনি মাঝে মাঝে এসে থাকতেন চন্দননগরে গঙ্গার পাড়ে এক ভাড়া বাড়িতে। ভালোবাসেন বাউল আর ফকিরদের গান শুনতে। আজ তিনি বড্ড একা, মনে ভিড় করে আসে শোকস্মৃতি। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্রী প্রভাবতীকে খুব ভালোবাসতেন। 1865 সালে মাত্র 3 বছর বয়সে সে মারা যায়। তার কথা মনে পড়ে এবং তার মৃত্যুতে অধীর হয়ে তিনি লিখেছিলেন যে, বোধহয় যদি এই নৃশংস নরলোকে অধিক দিন থাকো, উত্তরকালে অশেষ যন্ত্রণা ভোগ অপরিহার্য, ইহা নিশ্চিত বুঝিতে পারিয়াছিলে। 1891 সালে জুন মাসে বাদুরবাগানের বাড়িতে ফিরলেন পাকাপাকি ভাবে। প্রবল যন্ত্রণায় কাতর, কিন্তু প্রকাশ খুবই কম। ইংরেজ ডাক্তার বার্চ ও ম্যাকনেল ক্যান্সার সন্দেহ করে চিকিৎসার ভার নিতে রাজি হলেন না। দেখতে লাগলেন সেই ডক্টর মহেন্দ্রলাল সরকার। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এলেন দেখা করতে। মুখে হাসি টেনে তিনি বললেন, সে কি, এর মধ্যেই চুলে পাক ধরল কেন? অবশেষে এলো সেই দিন, 29 জুলাই 1891। রাত 11টার পর আর নাড়ি পাওয়া যায়। রাত 2:18। চোখ খুলে চাইলেন, চোখে পড়ল পায়ের কাছে বসা পুত্রের মুখ। তারপর চিরতরে বন্ধ হয়ে গেল সেই উজ্জ্বল দুটি চোখ। একটা হাত এসে পড়ল কপালে। এইভাবেই এই মহাপ্রাণের জীবনের পরিসমাপ্তি ঘটল। তো এই মহাপ্রাণের আজ 200 জন্মবার্ষিকী। এই উপলক্ষে এসো আমরা সবাই মিলে এই মহাপ্রাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা প্রণাম জানাই।